পরীক্ষার জন্য ফুলের প্রজনন নিয়ে ভাবছেন? কোনো চিন্তা নেই। আজকে আমরা পুরো ব্যাপারটা একেবারে গোড়া থেকে শুরু করে সব বুঝে নেব। মানে ফুলের কোন অংশের কি কাজ, সেখান থেকে শুরু করে ডাবল ফার্টিলাইজেশনের মতো জটিল বিষয়গুলো একদম সহজ করে আলোচনা করব। চলুন শুরু করা যাক। তো আমরা পুরো বিষয়টাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে আমরা ফুলের গঠনটা দেখে নেব, তারপর জানব পরাগরেণু ও ডিম্বাণু কিভাবে তৈরি হয়। এরপরেই আসছে আমাদের মূল আকর্ষণ, ডাবল ফার্টিলাইজেশন, আর সব শেষে নিষেক হয়ে যাওয়ার পর কিভাবে বীজ আর ফল তৈরি হয় সেটাও দেখব। মানে একটা কমপ্লিট জার্নি। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব দিয়ে, ফুলের গঠন। দেখুন, যে কোনো বড় কিছু বুঝতে হলে আগে তার ছোট ছোট অংশগুলো চিনে নিতে হয়, তাই না? ঠিক সেভাবেই উদ্ভিদের প্রজনন বুঝতে হলে আমাদের আগে ফুলের মূল অংশগুলোর সাথে পরিচিত হতে হবে। এই ছবিটার দিকে একবার তাকান। এটা একটা আদর্শ ফুলের গঠন। একেবারে মাঝখানে যেটা দেখছেন ওইটা হলো গর্ভকেশর বা পিস্টিল। এটাই ফুলের স্ত্রী অংশ। আর তার চারপাশে যে পুংকেশর বা স্ট্যামেনগুলো রয়েছে সেগুলো হলো পুরুষ অংশ। প্রজননের জন্য এই দুটো অংশই কিন্তু সবচেয়ে জরুরি। সাধারণত একটা ফুলে 4টা স্তর বা ভোল থাকে। ভাবুন তো, একটা পেঁয়াজের মতো পরতে পরতে সাজানো। সবচেয়ে বাইরের দুটো স্তর হলো বৃতি আর দলমণ্ডল। এদের কাজ হলো ভেতরের অংশগুলোকে বাঁচিয়ে রাখা আর প্রজাপতি মৌমাছিদের আকর্ষণ করা। আর আসল কাজটা করে ভেতরের দুটো স্তর, পুংস্তবক আর স্ত্রীস্তবক। এরাই সরাসরি প্রজননে অংশ নেয়। তো ফুলের গঠন তো বোঝা গেল। এবার চলুন দেখি এর প্রথম প্রধান চরিত্র, মানে পরাগরেণু কিভাবে তৈরি হয়। এই যে পরাগরেণু তৈরির প্রক্রিয়া, এর একটা দারুণ নাম আছে, মাইক্রোস্পোরোজেনেসিস। নামটা একটু কঠিন লাগলেও ব্যাপারটা কিন্তু সহজ। মাইক্রোস্পোরোজেনেসিস মানে হলো একটা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে মিওসিস বিভাজনের মাধ্যমে 4টা হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হওয়া। এখানে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড আর মিওসিস, এই দুটো শব্দ কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। পুরো ঘটনাটা কয়েকটা ধাপে ঘটে। প্রথমে একটা ডিপ্লয়েড মাতৃকোষ থাকে। সেটা মিওসিস বিভাজনের মধ্যে দিয়ে যায় আর তৈরি করে 4টা হ্যাপ্লয়েড কোষের একটা জোট, যাকে আমরা বলি টেট্রাড। এরপর এই জোটটা ভেঙে যায় আর 4টা আলাদা আলাদা পরাগরেণু তৈরি হয়। মজার ব্যাপার হলো, প্রত্যেকটা পরাগরেণুর ভেতরে আবার দুটো করে কোষ থাকে, একটা জনন কোষ আর একটা নালিকা কোষ। এদের কাজটা আমরা একটু পরেই জানব। এই ছবিটা দেখলে পুরো ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম বাঁদিকে আছে মাতৃকোষটা। তারপর মিওসিস 1 আর মিওসিস 2 বিভাজনের পর কিভাবে টেট্রাড তৈরি হলো, আর সবশেষে পরিণত পরাগরেণু, যার ভেতরে ওই দুটো কোষও দেখা যাচ্ছে। দারুণ না? আচ্ছা, পুরুষ ক্যামেট তো রেডি। এবার গল্পের অন্য দিকে যাওয়া যাক, মানে স্ত্রী অংশের প্রস্তুতি। ডিম্বক আর তার ভেতরের ভ্রূণথলি কিভাবে তৈরি হয়, এবার আমরা সেটা দেখব। এই প্রক্রিয়াটার নাম হল মেগাস্পোরোজেনেসিস। এখানেও শুরুটা কিন্তু একই রকম। একটা ডিপ্লয়েড মাতৃকোষ থেকে মিওসিস হয়ে 4টা হ্যাপ্লয়েড কোষ তৈরি হয়। কিন্তু এখানেই আসল টুইস্ট। পরাগরেণুর মতো এখানে 4টাই কাজে লাগে না, বরং 3টেই নষ্ট হয়ে যায়, শুধু একটা কোষ বেঁচে থাকে। আর ওই একাই মাইটোসিস বিভাজনের মাধ্যমে একটা পূর্ণাঙ্গ ভ্রূণথলি বা এমব্রায়োস্যাক তৈরি করে, যার ভেতরে 8টা নিউক্লিয়াস থাকে। পরীক্ষার আগে রিভিশন দেওয়ার জন্য এই টেবিলটা কিন্তু দারুণ কাজের। মাইক্রোস্পোরোজেনেসিস আর মেগাস্পোরোজেনেসিসের মধ্যে মূল পার্থক্যগুলো এখানে এক নজরে দেখে নেওয়া যায়। সবচেয়ে বড় যে পার্থক্যটা মনে রাখতেই হবে, সেটা হলো পুরুষের ক্ষেত্রে 4টে কোষই পরাগরেণু হয়, কিন্তু স্ত্রীর ক্ষেত্রে 4টার মধ্যে মাত্র একটা কোষই শেষ পর্যন্ত টিকে থাকে। তো আমাদের নায়ক আর নায়িকা, মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট, দুজনেই তৈরি। এবার তাহলে মূল ঘটনাটা ঘটার পালা। আমরা এখন পৌঁছে গেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ আর মজার অংশে, যার নাম নিষেক বা ডাবল ফার্টিলাইজেশন। যখন একটা পরাগরেণু গর্ভমুণ্ডের ওপর এসে বসে, তখন সেখান থেকে একটা লম্বা টিউবের মতো জিনিস বের হয়, যাকে বলে পরাগনালিকা। এই টিউবটা সোজা গর্ভদণ্ড বেয়ে একদম ডিম্বকের ভেতরে ঢুকে যায়, আর এই টিউবের মধ্যে দিয়েই দুটো পুং গ্যামেট বা শুক্রাণু ভ্রূণথলির কাছে পৌঁছে যায়, অনেকটা ডেলিভারি এজেন্টের মতো। ভেতরে ঢোকার পর দুটো পুং গ্যামেটের মধ্যে প্রথমটা সরাসরি ডিম্বাণুর সাথে মিলিত হয়। এই যে প্রথম মিলনটা হলো, একে বলে সিনগেমি। এর ফলেই তৈরি হয় ডিপ্লয়েড জাইগোট, আর এই জাইগোট থেকে কিন্তু ভবিষ্যতে নতুন গাছটা তৈরি হবে। এখন প্রশ্ন হলো, দ্বিতীয় পুং গ্যামেটটার কী হবে? ওটা কিন্তু নষ্ট হয় না, ওটা ভ্রূণথলির মাঝখানে থাকা দুটো পোলার নিউক্লিয়াসের সাথে গিয়ে মেশে। ভাবুন তো, একটা পুং গ্যামেট আর দুটো পোলার নিউক্লিয়াস, মোট 3টে হ্যাপ্লয়েড নিউক্লিয়াসের মিলন। এজন্যই একে বলা হয় ট্রিপল ফিউশন। আর এর ফলে তৈরি হয় ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম বা শস্য,
যা আসলে ওই ভ্রূণটার খাবার। ব্যাপারটাকে আমরা একটা দারুণ উপমা দিয়ে বুঝতে পারি। ভাবুন তো, ডাবল ফার্টিলাইজেশন হলো একটা স্পেশাল ডেলিভারি যেখানে দুটো আলাদা প্যাকেজ আছে। একটা প্যাকেজে রয়েছে নতুন শিশুর ব্লুপ্রিন্ট মানে ভ্রূণ, আর অন্য প্যাকেজটায় আছে ওর জন্য টিফিন বক্সে প্যাক করা খাবার মানে এন্ডোস্পার্ম। একই সাথে দুটো কাজ হচ্ছে, তাই এর নাম ডাবল ফার্টিলাইজেশন। আচ্ছা, নিষেক তো হয়ে গেল, কিন্তু এরপর কি হয়? ফুলের বাকি অংশগুলোর কি পরিণতি হয়? চলুন এই ডাবল ইনভেস্টমেন্টের ফলাফলগুলো এবার দেখে নিই। ব্যাপারটা খুব সোজা। জাইগোটটা বড় হয়ে ভ্রূণে পরিণত হয়। প্রাইমারি এন্ডোস্পার্ম নিউক্লিয়াসটা এন্ডোস্পার্ম বা ভ্রূণের খাবারে পরিণত হয়। ডিম্বকের বাইরের আবরণটা শক্ত হয়ে বীজত্বক তৈরি করে, আর পুরো ডিম্বকটাই হয়ে যায় বীজ। আর সবশেষে যে গর্ভাশয়ের মধ্যে এত কিছু ঘটল, সেই গর্ভাশয়টাই ফলে পরিণত হয়। এই লিস্টটা পরীক্ষার জন্য কিন্তু খুবই জরুরি। এখানে অ্যাঞ্জিওস্পার্ম বা সপুষ্পক উদ্ভিদরা কিন্তু একটা দারুণ চালাকি করে, যেটা জিমনোস্পার্মরা করে না। জিমনোস্পার্মরা নিষেক হওয়ার আগেই খাবার তৈরি করে রাখে। নিষেক না হলে পুরো শক্তিটাই নষ্ট। কিন্তু অ্যাঞ্জিওস্পার্মরা অনেক স্মার্ট, ওরা আগে নিষেকটা হতে দেয়, নিশ্চিত হয় যে ভ্রূণ তৈরি হবে, তারপর তার জন্য খাবার তৈরি করতে শুরু করে। এতে শক্তির কোনো অপচয় হয় না। এটা কিন্তু একটা বিশাল বিবর্তনীয় সুবিধা। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। ভাবুন তো, এই যে শক্তির এত নিখুঁত আর সাশ্রয়ী ব্যবহার, এই ডাবল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিটাই কি অ্যাঞ্জিওস্পার্মদের আজ পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী উদ্ভিদ গোষ্ঠী করে তুলেছে? এটা নিয়ে কিন্তু ভাবা যেতেই পারে। আশা করি আজকের এই আলোচনা পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের অনেক সাহায্য করবে।